ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পাকিস্তান এবং উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তান এই বন্যার পিছনেও ভারতকে দায়ী করে সরকারি এক বিবৃতি দিয়ে বসলো এবং ভারতও কিন্তু এর পাল্টা বিবৃতিটি দিল। এবং এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ জায়গায় যেতে শুরু করেছে এবং পাকিস্তান সেনাবাহিনীর ক্রেডিবিলিটি পাবলিকের চোখে এতটাই বিধ্বস্ত যে তারা প্রতি মুহূর্তে ভারতকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। কালকে পাকিস্তানের সেনাবাহিনীর উদ্দেশ্যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোই কার্যত হুঁশিয়ারি দিতে শুরু করলো একের পর এক, এবং তারা আসিম মুনিরের সেনাবাহিনীকে লক্ষ্য করে যে কথাগুলো বলল তা কিন্তু পাকিস্তানের ভাবমূর্তিকে নিঃসন্দেহে উজ্জ্বল করছে না। কি হলো হঠাৎ করে, কেন ভারত পাকিস্তানের এই তরজা ফের একবার সামনের সারিতে চলে এলো? আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওতে যদি কোনো কমেন্ট করা থাকে কমেন্টে লেখার পাশাপাশি একটু চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন। আর আমাদের আরও একটি চ্যানেলে, শিবম দাস পডকাস্ট চ্যানেলে, জার্নালিস্ট চিত্রদীপ চক্রবর্তীর এক্সক্লুসিভ একটি পডকাস্ট প্রকাশিত হয়েছে। শিবম দাস পডকাস্টটিকে দেখতে পারেন, দেখবেন বাংলার রাজনীতির এমন অনেক কথা উনি বলেছেন যে এর আগে আপনি শোনেননি, এবং নিঃসন্দেহে সেই কথাগুলো বাংলার রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক দলিল হয়ে থাকতে পারে। পডকাস্ট চ্যানেলটি অবশ্যই দেখবেন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। কালকে পাকিস্তানের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তান বন্যায় ভেসে গেছে, তার একমাত্র কারণ হলো ভারত। আসলে এই জায়গাটার জিওগ্রাফিটা একটু বোঝা ইম্পর্টেন্ট। পাকিস্তানের খুব কাছে অবস্থিত চেনাব নদী, পাকিস্তান এখন বলেছে এই চেনাব নদীর যে ড্যাম সালাল দাম সেটা নাকি খুলে দিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি এসছে। দেখুন, ইন্দাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জলচুক্তির ওয়েস্টার্ন রিভারে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হলো ইন্দাস, ঝিলাম এবং চেনাব। এই চেনাব নদী অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এটার অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি। অলরেডি ভারত এখানে একের পর এক ড্যাম দিয়েছে, বাঁধ নির্মাণ করেছে, একের পর এক হাইড্রো পাওয়ার প্রজেক্ট কিন্তু ভারত ঘোষণা করেছে। ফলে এই চেনাব নদীকে ব্যবহার করা ভারতের জন্য অত্যন্ত সহজ। এই চেনাব নদীতেই অবস্থিত ভারতের সালাল দাম। এই সালাল দাম যদি একবার খুলে দেওয়া হয় তাহলে পাকিস্তান পুরো ভেসে যেতে পারে। এবার পাকিস্তানের বর্তমান বন্যার পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। এখন পাকিস্তান সরকার দাবি করেছে যে ভারত নাকি এই চেনাব নদীর সালাম দাম খুলে দিয়েছে। এবার ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক একটি সরাসরি বিবৃতি দেয় এবং পাকিস্তানের মানুষকে পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার যেভাবে গুমরা করার চেষ্টা করছে সেই পুরো ষড়যন্ত্রে ভস্যে ঘিটা ঢেলে দেয়। কালকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের মিডিয়া এবং পাকিস্তানের সরকার যে দাবি করছে তা সম্পূর্ণ বেসলেস এবং এর কোনো ভিত্তি নেই। উল্টে ভারত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে এবং বুঝিয়ে দেয় পাকিস্তানের এই বন্যা সৃষ্টি হওয়ার কারণ ভারত নয়, এটার আসল কারণ হলো পাকিস্তানের অতিরিক্ত বন্যা। সেখানে ভারত পরিষ্কার বলছে যে এই মুহূর্তে ভারতের সালাম দাম খুলে দেওয়ার সঙ্গে পাকিস্তানের বন্যার কোনো সম্পর্ক নেই, এর আসল কারণটি হলো অতিরিক্ত বর্ষা বা বৃষ্টি। এবং ভারত পরিষ্কারভাবে আরো একটি বিবৃতি, পাকিস্তানের দেওয়া বিবৃতিকে সামনে নিয়ে আসে। সেখানে বলে যে পাকিস্তান যে দাবি করছে সেটা তো বেসলেস। এর উপযুক্ত প্রমাণস্বরূপ পাকিস্তান 22শে জুলাই পাকিস্তানের ফোরকাস্ট অ্যাডভাইজারি যেটা প্রকাশ করেছিল সাধারণ মানুষের জন্য সেটাকেও দেখতে হবে। সেই 22শে জুলাই ফোরকাস্ট অ্যাডভাইজারিতে বা ফ্লাড অ্যাডভাইজারিতে পাকিস্তানের লাহোরের অফিস বলেছিল যে পাকিস্তানের আগামী এক সপ্তাহে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যে দেশ তাদের অ্যাডভাইজারিতে অলরেডি বলে দিয়েছে যে পাকিস্তান সরকার সামনের 4-5 দিন বিশাল পরিমাণে বৃষ্টির সম্মুখীন হতে চলেছে, তারা এই বন্যা যখন আসে তখন কেন ভারতের দিকে আঙুলটি তুলছে? এর আসল কারণ যে বর্ষা, অতিরিক্ত বর্ষা, তা সাধারণ মানুষকে জানাক পাকিস্তান সরকার। কোনো অজ্ঞাত কারণে কথায় কথায় ভারতের দিকে আঙুল তোলা আসলে যে ভারতকে নিয়ে তারা অবসেশনে ভোগে তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। ভারতের কোনো জায়গায় যদি বর্ষা হয়, ভারত কি কথায় কথায় পাকিস্তানের দিকে আঙুল তোলে? ভারতের কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে তার বিপক্ষে কি ভারত পাকিস্তানের ষড়যন্ত্র বলে যুক্তি দেয়? আমার জানা নেই। কিন্তু পাকিস্তান বন্যা হলেও এখন দেখা যাচ্ছে ভারতকে দায়ী করছে। এটা এক অদ্ভুত অপরাধ প্রবণতা। এর সলিউশন কি আমার জানা নেই, কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, পাকিস্তান তাদের জীবনের বা তাদের দেশের যাবতীয় ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করে পুরো বিষয়গুলোকে বারংবার আন্তর্জাতিকরণের চেষ্টা করছে, এবং এটাই কিন্তু আসিম মুনিরের রাজনৈতিক অভিসন্ধি, রাজনৈতিক স্ট্র্যাটেজি। কিন্তু দেশের অভ্যন্তরে আসিম মুনিরের অবস্থানটা কোথায়?
দেখুন, কালকে পাকিস্তানের একটি সিটিং এমপি, যার নাম মৌলানা ফয়জুল রহমান, তিনি পাকিস্তানের যে সেনাবাহিনী তার পুরো প্যান্টই খুলে দিয়েছে। কেন আমি বলছি? তিনি কালকে একটি ভাষণ দিয়েছেন, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান সরকারের এই সেনাবাহিনী আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। মানে সেনাবাহিনী ডিসাইড করবে কারা সরকারে বসবে, সেনাবাহিনী ডিসাইড করবে কারা বিরোধী আসনে থাকবে, সেনাবাহিনী আসলে রাজনৈতিক ধারক ও বাহক পাকিস্তানে। এবং কালকে এর জন্যই এই ফয়জুল রহমান পরিষ্কার বলছে যে আপনাদের প্যান্ট খুলে ফেলুন, ইউনিফর্ম খুলে ফেলুন, আপনারা সরাসরি রাজনীতিতে আসুন। কারণ ইউনিফর্ম পরে রাজনৈতিক নেতার মতো আচরণ কোনো দেশের সেনাবাহিনীর পক্ষে মানায় না। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট কথা, সেনাবাহিনীর বিপক্ষে দেখুন পাকিস্তান সরকারের এই ধরনের সাংসদরাই এখন কিভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন। কালকে এই ব্যক্তি বলেছেন যে 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় বহু পাকিস্তান সেনাকে ভারতের সেনাবাহিনী খতম করে দেয় ভারতে, কিন্তু তাদের বডিকে ফিরিয়ে আনতে চায়নি পাকিস্তান সরকার। ফলে সেই সকল নাগরিক বা সেনাবাহিনীর আসলে তারা যে দেশের জন্য কিভাবে প্রাণ দিয়েছেন সে কথা জাতির জানার প্রয়োজন আছে। কারণ তারা দেশের হয়ে লড়াই করতে গিয়ে ভারতের মাটি থেকে শহীদ হয়েছেন, কিন্তু পাকিস্তান সেনা 1999 এর কার্গিল যুদ্ধে সেই বডি ফিরিয়ে নিতে চায়নি। এটা অপরাধ। আমি একটু ছোট ভিডিওটা দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এক্স্যাক্টলি আসিম মুনিরকে বিদ্ধ করে এই ফয়জুল রহমান পাকিস্তানের সিটিং এমপি কি বলেছেন। मैं तुम्हें जानता हूं कि तुम्हारे नजर में अपने शहीद की क्या कदर कीमत है, क्या बता सकते हो? आज तक कौम को तुमने बताया कि कारगिल में आपके कितने जवान शहीद हुए और आपने वहां से कितने शुहदा के जनाजे वसूल किए? जरा बताओ तो सही। तुमने अपने शुहदाओं को हिंदुओं के सपुर्द किया और वहां से एक बयान आया कि हमने इस्लामी तरीके से उनको दफन कर दिया। तुम अपने शुहदा के जनाजे वसूल करने के लिए तैयार नहीं हो। तुमने अपने जनाजे हिंदुओं के हवाले किए। कर्नल शेर खान अगर हमें मिला, हिंदुस्तान के इसरार के बाद हमने उनका जनाजा वसूल किया है। अपने शुहदा की तौहीन, उनकी तजलील, उनकी तहकीर जो तुम लोगों ने की है, आप अब अपने जराइम को छुपाने के लिए शुहदा के ओट में छुपने की कोशिश करते हो। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে আসিম মুনিরের অবস্থাটা দেশের আভ্যন্তরীণ জায়গাটি কোন জায়গায় আছে। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, একদিকে টিটিপি, একদিকে পিওকেতে আন্দোলন, এবং এখন দেশেরই একাধিক সাংসদরা এই আসিম মুনিরকে তাদের বাক্য মানে বিদ্ধ করছেন। এরপরে হঠাৎ করে একটি খবর সামনে আসে, সেখানে দেখা যায় যে পাকিস্তান সেনা তাদের সেই স্যালারি নাকি আসিম মুনির 25% বাড়িয়ে দিয়েছেন। এই ধরনের পদক্ষেপ কখন নেওয়া হয় জানেন? যখন কোনো রাষ্ট্র একটি রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধে ঝাঁপাতে চায়। অর্থাৎ আসিম মুনির এক্স্যাক্টলি কি করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ যারা বন্যাকে কেন্দ্র করে ভারতকে দায়ী করতে পারে, যাদের দেশের আভ্যন্তরীণ একাধিক মিলিটেন্ট আক্রমণকে সামনে রেখে ভারতকে দায়ী করতে পারে, তারা আলটিমেটলি ভবিষ্যতে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ে যাবতীয় ব্যর্থতাকে ভোলার চেষ্টা করবে না তো? প্রশ্ন কিন্তু উঠবেই। তবে সব মিলিয়ে ভারত পাকিস্তানের রাজনীতি কালকে ফের নয়া সংঘাতের চেহারা আমাদের সামনে উপস্থাপন করলো, এবং এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো ফের সীমান্তে আরো একটি পাকিস্তানের ড্রোনকে কিন্তু দেখতে পেল ভারতের সেনাবাহিনী। এবং সেই ড্রোন কোথা থেকে এসছে, সেই ড্রোন এক্স্যাক্টলি কি চেষ্টা করছিল সীমান্তে, সেই পুরো বিষয় কিন্তু সার্চ অপারেশন আজকে কাশ্মীর জুড়ে চালানো হচ্ছে। সব মিলিয়ে ভারত পাকিস্তানের পরিস্থিতি খুব একটা যে ভালো জায়গায় যাচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না। কারণ পাকিস্তান ক্রমাগত ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করছে, ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কিন্তু উস্কানি দিচ্ছে একটা যুদ্ধের জন্য। ভারত কি করবে এই মুহূর্তে? সব থেকে বড় প্রশ্ন কিন্তু সেটাই। ভারত কিন্তু নিজেদেরকে অনেক বেশি ডিফেন্সিভ অ্যাপ্রোচে এই পুরো বিষয়টি সামলানোর চেষ্টা করছে, কিন্তু যারা ডিফেন্সিভ অ্যাপ্রোচের মর্ম বোঝে না তাদের কিন্তু একমাত্র অপশন অফেন্স, এবং আপনারা জানেন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ পলিসি। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।